হলো হচ্ছে নতুন করে শুরু হলো। নতুন করে শুরু। আচ্ছা আর বন্ধু হলে বলবো। বলো। ওরা তো আপনার দুইটা জায়গোট তৈরি করছে, দুইটা কোষ তৈরি করছে মানুষ তৈরি করার জন্য। তো দুইটা একসাথে থাকে ওরা একটা মানুষ তৈরি করতেছে নরমাল। যখন আপনি বলেন যদি ভুল বসত বা আলাদা ভাবে অসাধারণ হয় আলাদা হইলে ওরা দুটো আলাদা আলাদা মানুষ তৈরি করতে পারে। সো ওরা নরমালি যেহেতু একসাথে তৈরি করছে একটা মানুষ, যদি আলাদা হয়ে যায় তাহলে কি ওই দুইটা যেটা স্পেসিফিক দুইটা মানুষ তৈরি হয়েছে ওদের মধ্যে কি কোনো সমস্যা দেখা দিতে পারে? দুইটা আলাদা মানুষ নাকি ওরা নরমাল হেলদি মানুষই তৈরি হবে? নরমাল হেলদি মানুষ। তো ওরা দুজন একসাথে থেকে তৈরি হওয়ার কারণে ও এটা হলো জিনতাত্ত্বিক বিভ্রাট। যে যখন হলো অনেক সময় দেখা যায় একটা কোষ দিয়ে দুইটা কোষ হয়েছে, তো জিনগুলা এমন কিছু এনজাইম নিঃসরণ শুরু করে দেয় যে দেখা যায় ওরা একীভূতভাবে কাজ না করে স্বাধীন হয়ে যায়, বলে তুই তোর মতো কাজ কর, আমি আমার মতো কাজ করবো। এগুলো জিনতাত্ত্বিক বিভ্রাট। এটা হলো মানুষের কোনো হাত নেই। জমজ বাচ্চা হয়ে যায় না, কিছু সময় মানে একটা বডিতে দুইটা কখনো হলো যদি যখন বিভাজনটা হয় তখন যদি দুজনাই পাশাপাশি লেগে থেকে যদি বিভাজনটা হতে থাকে, কিন্তু ওদের মধ্যে ওদের যে নিউক্লিয়াস তো কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ এবং ওর মধ্যে যে জিন আছে ওরা এমন কিছু এনজাইম তৈরি করে যারা হলো একসাথে একীভূত হয়ে কাজ করতে পছন্দ করে না, বলে তুই তোর রাজ্যে থাক, আমি আমার রাজ্যে থাকবো। ওই প্রাথমিক অবস্থায় ওরা মনে করো যে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি তোর সাথে আর নাই, তুই তোর মতো একটা মানুষ তৈরি কর, আমি আমার মতো একটা মানুষ তৈরি করবো। এই জন্য দুইটা কোষকে দেখে তুমি প্রথমে বলতে পারো না যে এটা হলো একটা মানুষেরই দেহ তৈরি করবে, এটা বলা মুশকিল, কারণ মানুষের ক্ষেত্রে এটা হয় না, অনেক সময় জমজ হয়ে যেতে পারে। কিন্তু নিউরোসেলের প্রাণীতে এইভাবে হয় না, ওদের আলাদা আলাদা অনেকগুলো শুক্রাণু অনেকগুলো ডিম্বাণুকে নিষিক্ত করে আলাদা আলাদা জায়গায়, সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় অনেকগুলো বাচ্চা হয়। হ্যাঁ এক টাইমে অনেকগুলো। না নিয়মিত জমজ হয় না, ওদের হচ্ছে যে একসাথে অনেকগুলো হয় তো, কিন্তু ওটা জমজ বলা যায় না এই কারণে ওদের আলাদা আলাদা ডিম্বাণুর সাথে আলাদা আলাদা শুক্রাণু মিলিত হয়, হয়ে হয়ে আলাদা আলাদাই বাচ্চা হয়, হয়ে অনেকগুলো হয়, যে কুকুরের হয়, বিড়ালের হয়। ওরা যেহেতু একাই একটা মানুষ তৈরি করতে পারবে, তাহলে দুজন একসাথে তৈরি করার কারণ ওরা তো সিঙ্গুলার একটা তৈরি করতে পারবে। ওটা বলতে না, এটা স্বাভাবিক নিয়ম হচ্ছে যে একটা মানুষের একটা বাচ্চা হবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু অস্বাভাবিক হয় কখন? ওই যে জিন তাত্ত্বিক বিভ্রাট, ওইটা না স্যার। হ্যাঁ, আপনার ওখানকার একটা কোষই তো একটা মানুষ তৈরি করতে পারে, আরেকটা কোষ কেন আনছে? ওটা তো এনার্জি বেশি বিভাজনের পরে দুইটা হয়েছে, একটা কোষ বিভাজিত করে দুইটা হয়েছে। ওইটাই কেন করবে? ওইটাই কেন করবে? আরেকটা কোষ যখন বিভাজন করবে মানে এক্সট্রা এনার্জি লাগবে ওটা চাইতে, যেটা আগে কোষ ছিল, একটা কোষ ছিল, ওই একটা কোষ থেকে ডাইরেক্ট মানুষ তৈরি করে ফেলতে তো পারে না। একটা না, বিভাজন না হলে মানুষ হবে কিভাবে? একটা কোষ যে আছে না, ওই তো বিভাজিত হয়ে হয়ে একটা মানুষ তৈরি করে। একটা কোষ থেকে ট্রিলিয়ন কোষ তৈরি হয়। আচ্ছা, তো এখন দেখো এর পরেরটা একটু বুঝলে আর একটু ক্লিয়ার হবে। পরেরটা কিন্তু বলছে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ, বলছে বিকাশমান কোষগুলোর ভবিষ্যৎ পরিণতি ভ্রূণের প্রাথমিক পর্যায়ে নির্ধারিত হয়ে যায়। মানে নিম্ন শ্রেণীর কিছু জীবে দুইটা কোষ যে হয়েছে, ওই দুইটা কোষের কোনটা মাথা তৈরি করবে কোনটা লেজ তৈরি করবে এটা আগেই বুঝতে পারা যায়। ওদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর জীবে এরকম জমজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওদের জমজ তো হয় না, আলাদা আলাদা 10-12টা যে বাচ্চা হয়, আলাদা আলাদা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট থেকে আলাদা আলাদা বাচ্চা হয়ে যায়। ওদের এরকম না আমাদের মতো। আমাদের ধরো একটাই ডিম্বাণুকে শুক্রাণু নিষিক্ত করলো, কিন্তু ওই জাইগোটটি 2টা বা 4টা কোষ হয়েও পরবর্তীতে 4টা বাচ্চাও হয়ে যেতে পারে, জমজ 4টা হয়ে যেতে পারে। কিন্তু নিম্ন শ্রেণীর জীবে এরকম হয় না। নিম্ন শ্রেণীর জীবে একটা জাইগোট তারপরে যখন বিভাজিত হয় প্রাথমিক অবস্থায় বোঝা যায় এটা মাথা তৈরি করবে, এই দিককার কোষ মাথা তৈরি করে, এদিককার কোষ লেজ তৈরি করে, প্রাথমিক অবস্থায় নির্ধারিত হয়ে যায়। এই জন্য বলছে এটা নির্দিষ্ট ক্লিভেজ। উদাহরণটা একটু লেখো যে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজের উদাহরণ হলো কৃমির জাইগোট এরকম হয়। কৃমির জাইগোট একটা উদাহরণ আছে আলিমের বই, আমি যেন একটাই দিলাম, কৃমির জাইগোট। আচ্ছা এবার হয়েছে, এবার হচ্ছে লেখা হয়েছে। আচ্ছা এবার দেখো বিভাজনের তলের উপর ভিত্তি করে ক্লিভেজ নিচে বর্ণিত 3 ধরনের হয়। মানে ক্লিভেজের বিভাজনটা কিভাবে হতে পারে? অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ মানে সবসময় অরিও লম্ব অক্ষ বরাবর বিভাজন হওয়া। হ্যাঁ, মনে করো এটা তো কেন্দ্রবিন্দু, তাই না? এখন একবার বিভাজন হলো এই বরাবর, এটা অরিও। আবার এই কেন্দ্রের সাপেক্ষে কিন্তু বিভাজন যদি হয় তাহলে সেটাও কিন্তু
লম্ব বরাবরই হচ্ছে, তাহলে যতবার বিভাজন হবে 4টা হয়ে গেছে। এখন এই কেন্দ্রের সাপেক্ষে এই বরাবর বিভাজন হচ্ছে, তাও কিন্তু লম্ব হবে। এই কেন্দ্রের সাপেক্ষে এই বরাবর বিভাজন হচ্ছে, তাও কিন্তু লম্ব বরাবর। এই কেন্দ্রের সাথে এই বরাবর বিভাজন, তাও কিন্তু লম্ব বরাবর। এই কেন্দ্র বরাবর এইভাবে বিভাজন, তাও লম্ব বরাবর। যতবার বিভাজন হবে, যদি লম্ব অক্ষ বরাবর বিভাজন হয় কোষগুলা, তাহলে এবং মনে রাখতে হবে ক্লিভেজে কিন্তু প্রথম যে জাইগোট হলো, এটা কিন্তু আয়তন বাড়ে না, ওই জাইগোট কোষের মধ্যেই বারবার বিভাজন হতে থাকে, বারবার বিভাজন হতে থাকে, মানে ছোট হতে থাকে কোষগুলো। পরে সবগুলো যখন মরুলা হলো, ব্লাস্টুলা হলো, তারপর আবার নতুন করে বিভাজন হয়ে একটা দেহ তৈরি করে। তাহলে প্রথমে বিভাজনটাতে কোষগুলো কিন্তু ছোট হতে থাকে, ক্রমেই ছোট হতে থাকে, এবং এই জাইগোটের যে কোষঝিল্লি আছে তার মধ্যেই এই বিভাজন হয়ে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, অবিরাম বিভাজন হয়, হয়ে এরকম 128টা মানুষের ক্ষেত্রে 128টা কোষ তৈরি করে, তখন এর নাম হয় মরুলা। বুঝা গেল কি? তাহলে হচ্ছে এই অরিও ক্লেভেজের ব্যাপারটা এরকম, যতগুলাই কোষ তৈরি করো সব কিন্তু লম্ব অক্ষ বরাবর হবে, বুঝতে পারছো? আচ্ছা, মানুষের ক্ষেত্রে কি এটাই হয়? হ্যাঁ মানুষের ক্ষেত্রে এরকম হয়। এই না, এটা মানুষের ক্ষেত্রে না, এটা হলো আর্থ্রোপোডাদের ক্ষেত্রে, পরেরটা মানুষের ক্ষেত্রে। এটা আর্থ্রোপোডা যারা, তাদের এরকম হয়। মানুষের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় হয়। এবার দেখো দ্বিপার্শ্বীয়, আচ্ছা এবার দ্বিপার্শ্বীয়র বাংলা একটু ভাষাটা পড়ি। হ্যাঁ, দ্বিপার্শ্বীয়র বাংলায় বা যেটা বলা হচ্ছে সেটা হলো এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে। দ্বিতীয় বিভাজন মানে ধরো এই একটা কোষ, ধরো এই একটা বিভাজন হলো, ঠিক আছে, তারপরে যদি আমি আবারও কেন্দ্র বরাবর বিভাজন করি, দুইটা বিভাজন হয়ে গেল, দুইটা বিভাজন হয়ে গেছে। তাহলে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও, মানে লম্ব অক্ষ বরাবর। এটা তো গোল জিনিস, এটা হলো কিন্তু লম্ব অক্ষ বরাবর। হ্যাঁ, যেহেতু এটা গোল, এই বরাবর হলো লম্ব অক্ষ বরাবর, এই বরাবর হলো লম্ব অক্ষ বরাবর, দুইটা বিভাজন পর্যন্ত অরিও। এটা মানুষের ক্ষেত্রে হয়। আর এরপরে তৃতীয় বিভাজন থেকে পোস্ত বরাবর বিভাজন। পোস্ত বরাবর মানে এবার এই বরাবর বিভাজন, ধরো এই বরাবর পোস্ত, এই বরাবর বিভাজন, আবার এই বরাবর বিভাজন, আবার এই বরাবর বিভাজন। তখন দেখা যায় একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য তৈরি হয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলতে বোঝায় প্রতি পাশ সমান। তার মানে এই পাশে যেই কয়টা থাকবে এই পাশে, যেমন আমাদের শরীরে কিন্তু দেখো প্রতি পাশ সমান, এই পাশে দুইটা, এই পাশেও হাত পা, এই পাশেও হাত পা। আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের কারণে এই পাশে একটা কান, এই পাশে একটা, কর্তাটা সবারই, এটা গরু ছাগল সবারই দ্বিপার্শ্বীয় ভাবে আমাদের কিন্তু ভাগও করা যায়। তার মানে কি আমাদের কোষগুলো ওইভাবে বিভাজন হয়েছিল বলে এই পাশে কিছু অঙ্গ তৈরি করছে একই রকম, এই পাশে কিছু অঙ্গ তৈরি করছে একই রকম। তাহলে দ্বিতীয় বিভাজন পর্যন্ত লম্ব অক্ষ বরাবর হয়, পরবর্তী তৃতীয় বিভাজন থেকে পোস্ত বরাবর বিভাজন হয়, তখন একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা দেখা যায়। যেমন আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বাহ্যিকভাবে তুমি কাটলেও দেখবা যে এই যে চোখ এইবারে চলে যাচ্ছে, এইবারে একটা চোখ, নাকের ফোঁটাও তাই না, কোনো অংশ একটা থাকলেও কিন্তু মাঝ বড় দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই কি না? তাহলে এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের ব্যাপার। তাই এখানে কি বলছে, অরিও ক্লিভেজ তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ বরাবর ক্লিভেজ ঘটে। এর ফলে 4টি করে 2 সারি কোষ সৃষ্টি করে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে এখানে 4টি করে কোষ হচ্ছে কিনা, 1 2 3 4, 1 2 3 4, 4টি করে কোষ হয়েছে না দুই পারে, সেই কথাই বলছে। হ্যাঁ, এই কত বাজলো 12টা। এখন দেখো এবার হলো সর্পিল ক্লিভেজ। আমরা 7টা পর্যন্ত দুই সারিতে 4টা বেশি কোষ হয় না? না, পরবর্তীতে আরো বিভাজন হবে, মানে প্রথমে 4টা হয়। আচ্ছা, এবার হলো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজের ভাষাটা একটু বুঝো, যে সর্পিল ক্লিভেজে এটা যদি তোমার 8টা ডিম্বল নিয়ে আসা যেত তাহলে আরো ভালো বোঝানো যেত। হ্যাঁ, ডিম্বল আছে না, ডিম্বল, হ্যাঁ ডিম্বল, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ডিম্বল তো নাই, ডিম্বল ছিল না, ছোট ছোট বল আর ছোট ছোট বল লাগে ডিম্বল বলে। হ্যাঁ, আচ্ছা না, হ্যাঁ ওটা হলে ভালো হতো। যাই হোক, আচ্ছা দেখো এই তোমাদের কথাবার্তা সব তো ক্লাসে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, হ্যাঁ আমার কলেজের স্টুডেন্টদেরকেও দেখতে দেখতে বলি, তো তখন ওরা বলবে যে এরা এত কথা বলে। আচ্ছা, তাহলে এখন দেখো এবার হচ্ছে সর্পিল ক্লিভেজ।
এই ধরনের সর্পি ক্লিপ লাগে জিনিসটা কি এটা বলুন? সর্পি সর্পি লাগা পেঁচানো, একটু পেঁচানো, মানে সোজা না যায়, একটু বাঁক নেয়া, একটু বেঁকে যাওয়া, এই জিনিসকে সর্পিল বলে। সাপের মতো। হ্যাঁ, সাপের মতো। আচ্ছা, দেখো বইয়ের ভাষাটাকে বুঝে নিই আমরা। বই এগুলোরও কিন্তু এমসিকিউ। এখানে আমরা যত পড়া পড়লাম সবই কিন্তু এমসিকিউ। এখানে আমরা যতগুলো পড়েছি সবই কিন্তু এমসিকিউ। এখান থেকে সৃজনশীল একটাও কিন্তু শুরু করিনি, বুঝতে পারছো? সব এমসিকিউ আর জ্ঞানমূলক। এই তাহলে এখন দেখো সর্পিল ক্লিভেজটা কি, এই খেয়াল করো। এ ধরনের ক্লিভেজেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ, এটাতেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও হয়। হ্যাঁ, তাহলে অরিও হয়ে দ্বিতীয় বিভাজন পর্যন্ত যদি অরিও হয়, তাহলে মনে করো এখানে 4টা কোষ তৈরি হলো, মনে করো। হ্যাঁ, ভিতরেই হয়েছে 4টা কোষ হয়েছে। দ্বিতীয় বিভাজন পর্যন্ত যদি হয় তাহলে 4টা হবে। ধরো 4টা কোষ হয়েছে, হওয়ার পর কি হবে বলছে, এর পরের বিভাজনটা যে তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলো মনে করো এটা হলো অ্যানিমেল মেরু, এখানে নিউক্লিয়াস আছে। হ্যাঁ, এখানে নিউক্লিয়াস আছে অ্যানিমেল মেরু, এখানে নিউক্লিয়াস আছে অ্যানিমেল মেরু, এখানে নিউক্লিয়াস আছে অ্যানিমেল মেরু। এখন বলছে এই 4টা কোষ হওয়ার পর অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলো, অ্যানিমেল মেরুর যে ব্লাস্টোমিয়ার কোষ, এরা তো আলাদা আলাদা অপরিণত কোষ। এই কোষগুলা পরবর্তী যে বিভাজন ঘটাবে, সেই বিভাজন ঘটার সময় ঠিক এর উপরে একটা কোষ না থেকে ডান দিকে একটু ঘুরে যে এই যে খাঁজ আছে, এই খাঁজের উপরে কোষ তৈরি করবে। তাহলে এখানে কিন্তু তৈরি হওয়ার কথা ছিল, এখানে হলো না, না হয়ে কি করলো, একটু ডান দিকে ঘুরে গেল। এই কোষটার অ্যানিমেল মেরুর অংশটাও কি হবে, এর উপরে কোষ তৈরি না করে ডান দিকে ঘুরে এই খাঁজের মধ্যে ঢুকে গেল। আবার এই কোষটারও বিভাজনের সময় এইখানে কোষটা না হয়ে এই খাঁজের মধ্যে ঢুকে যায় এবং ছোট হয় কোষগুলা। আবার এইটাও বিভাজিত হয়ে এর উপরে না হয়ে এটাও ডান দিকে ঘুরে যায়, এইখানে কোষটা তৈরি করলো। প্রত্যেকটা খাঁজের ভিতরে ভিতরে কোষগুলোকে বসায় রাখলো, যাতে করে সুন্দরভাবে শক্তভাবে থাকতে পারে। এই জন্য এরকম বলা হচ্ছে। এবার একটু নিজে বইয়ের ভাষা পড়ো, কারণ এটা কিন্তু একটু বুঝতে সমস্যা হতে পারে। নিজে একটু পড়ে রাখো তো বইয়ের ভাষাটা বুঝতে পারছো কিনা। তবে এটা আপনি পারলে এর পরের দিন ডিম বল নিয়ে এসে বুঝাবো। বলো, পাচ্ছ না তুমি? স্যার ওই অ্যানিমেল মেরু ওই খাঁজের মাঝখানটা অ্যানিমেল মেরু আসলে যেই জায়গাটা নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, আমরা তো সেই নিউক্লিয়াসের এই জায়গাটা অ্যানিমেল মেরু বলি, এটা অ্যানিমেল মেরু। আর এখান থেকে কিন্তু বিভাজনটা হয় বসে, এই বিভাজনটা এই যে অ্যানিমেল মেরু, এখানে ধরো কুসুম আছে। হ্যাঁ, তো বিভাজন তো এখানেই হবে। এখানে বিভাজন হওয়ার পরে যে নতুন কোষটা হবে, সেই কোষটা ঠিক এই বরাবর এর উপরে না থেকে একটু ডান দিকে ঘুরে যায়, দুই কোষের মাঝে এসে বসে পড়ে। আবার এই কোষটা বিভাজন হয়ে এইখানে না বসে ডান দিকে ঘুরে দুই কোষের মাঝে বসে পড়ে। মানে আমি একটু কলম দিয়ে দেখাই, তাহলে একটু বুঝবো তারা। প্রথমে কি কোষের সোজাসুজি তৈরি হয়? হ্যাঁ, প্রথমে সোজাসুজি সবগুলা, তারপরে ঘুরে যায়। এই যে ধরো 4টা, এই যে 4টা কোষ, হ্যাঁ, 4টা কোষ। এখন এই 4টা কোষ দেখতে পাচ্ছ? 4টা কোষের এর উপরে যদি আমি একটা কোষ রাখি, ছোট কোষ রাখি, তাহলে খুব একটা ভালোভাবে কিন্তু থাকবে না। কিন্তু আমি ডান দিকে ঘুরিয়ে যদি এই খাঁজের মধ্যে কোষটা রাখি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কোষটা সেটআপ হবে কিনা, তাই না? আচ্ছা, তারপর আবার আরেকটা কোষ যখন আমি করব, তখন আমি যদি এর উপরে রাখি, তাহলে ভালো মতো ছোট কোষ, এই পরবর্তী কোষগুলো কিন্তু ছোট হয়। হ্যাঁ, পরবর্তী কোষগুলো সর্পিল ক্লিভেজ, এটাই নিয়ম। প্রথম 4টা কোষ, তারপরে যে কোষগুলো হয় তারা আবার ছোট হয় সাইজে। তো ওই ছোট কোষটা যদি আমি এর উপরে রাখি, তাহলে কিন্তু মজবুত ভাবে থাকবে না, ছোট কোষ যেহেতু। তাই আমি ওটা সরাই এই খাঁজের মধ্যে ঢুকাই দিলাম, এই খাঁজের মধ্যে ঢুকাই দিচ্ছি। তাহলে একটু সরে যাচ্ছে কিনা, এই কোষ বরাবর লম্ব বরাবর এখানে না হয়ে ডান দিকে সরে যায়, এই খাঁজের মধ্যে গেল। আবার আরেকটা কোষ আবার এর উপরে না বসিয়ে আমি এই খাঁজের মধ্যে ঢুকাই দিলাম। এই খাঁজের মধ্যে থাকছে না কেন? এই প্রত্যেকটা খাঁজের মধ্যে ঢুকাই দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা খাঁজের মধ্যে ঢুকালে একটু সরে গেল কিনা, একটু সরে যায়, খাঁজের মধ্যে ঢুকে গেল না, এবং ওই কোষগুলো ছোট, ওইটা এগুলো সর্পিল, মানে বারবার কি বাঁক নিয়ে সরে যাচ্ছে, এই জন্য এর নাম হলো সর্পিল। এবার একটু বইয়ের ভাষা পড়ে, এইটা আমরা ও হ্যাঁ, ভেজিটেবলের কাছাকাছি হয় কিভাবে, এটা একটু দেখো। ভেজিটেবলের কাছাকাছি কিভাবে হয়,
যে যখন এইটা সরে এখানে হয় এই জায়গায় আসলে ভেজিটাল পোল থাকে, হ্যাঁ, যে এটা যখন এখানে দেওয়া হয়েছে এটা যখন বিভাজিত হয় এই জায়গাটাতে ভেজিটাল পোল থাকে, তাহলে অ্যানিমাল পোলের গুলা হ্যাঁ 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 স্থান বিনিময় করতে, তাহলে নিউক্লিয়াস এই পারে থাকে এই পারে না এখানে, তাহলে এখানে ভেজিটাল পোল, এখানে ভেজিটাল পোল, তাহলে হচ্ছে এইবারে ভেজিটাল পোল মনে করো, তাহলে এই ভেজিটাল পোলের দিকে আছে, হ্যাঁ নিউক্লিয়াসটা একটু দূরে লিখতে হবে, নিউক্লিয়াসটা একটু দূরে, এইখানে হলো অ্যানিমাল পোল, তাহলে এই দেখো অ্যানিমাল পোলের যে প্লাস্টোমিয়ার সেটা কি যে ভেজিটাল পোলের দিকে জায়গা পরিবর্তন করতে না, এটা ভেজিটাল পোল, বুঝতে পারছো? তাহলে ভেজিটাল পোলের দিকে সরে যা, নিউক্লিয়াস ওই প্রান্তে থাকা। স্যার এখানে বলছে ভেজিটাল পোল এর সাথে স্থান বিনিময় করে, মানে ভেজিটাল পোলের জায়গায় অ্যানিমাল সরি এই প্লাস্টোমিয়ার পর্যন্ত চলে আসে না, ওটা ওই ভাষাটা ঠিকভাবে বলতে পারেনি। ভেজিটাল পোলের দিকে স্থান পরিবর্তন হয় বলতে স্থান তো একটু পরিবর্তন করলো, অ্যানিমাল পোল থেকে ভেজিটাল পোলের দিকে স্থান পরিবর্তন করছে, এটা বোঝাচ্ছে কাছাকাছি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, হয়েছে কি এটু পর্যন্ত? এবার দেখো 7 পৃষ্ঠা পর্যন্ত আমরা শেষ করি। এটা কিন্তু মানে এরকম না যে প্রতি শুক্রবারে পড়া হবে আর তোমরা পড়া করে আসবে না, পড়া কিন্তু আবার করে আসতে হবে। পরের শুক্রবারে এই পড়াগুলো সবাইকে ধরবো, তারপর আবার নতুন পড়া, ঠিক আছে? 7 পৃষ্ঠা করে পড়লে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। হ্যাঁ, এই অধ্যায়টা সর্বোচ্চ 5 দিনের বেশি লাগানো যাবে না, তবে 4 দিনে শেষ করার চেষ্টা করতে হবে। কেন 5 দিন? এটা তো ওই প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মতো এত বড় না। আচ্ছা দেখো, এবার দেখো ভ্রূণীয় বিকাশের, এখানে ভ্রূণীয় বিকাশের পোটোস্টোমিয়া জিনিসটা কি এটা একটু খেয়াল করো। পোটোস্টোমিয়া জিনিসটা কি? পোটো মানে হলো, পোটো মানে বোঝায় হলো আগে, হ্যাঁ, স্টোমিয়া মানে মুখ। যদি কোনো প্রাণীর সৃষ্টির সময় আগে যদি মুখ সৃষ্টি হয়, পরে যদি পায়ু সৃষ্টি হয়, তখন এর নাম হয় পোটোস্টোমিয়া। পায়ু মানে হ্যাঁ, পোটো মানে আগে, স্টোমিয়া মানে মুখ। তার মানে কোনো প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার সময় আগে যদি মুখ সৃষ্টি হয়, তাহলে এটা হলো পোটোস্টোমিয়া। মানে পোটো মানে আগে, স্টোমিয়া মানে মুখ, মানে কি আগে মুখ সৃষ্টি, আগে মুখ সৃষ্টি। বোঝা গেল কি? এই স্ট্রোমা এর মধ্যে স্টোমা, স্টোমা মানে মুখ বোঝায়, হ্যাঁ, স্টোমা মানে মুখ, আর স্টোমিয়া মানে মুখ। হ্যাঁ একই, মানে একই, এটা অনেকগুলো প্রাণীতে এটা হয়, ওই জন্য আর কি এগুলো কি একই ভাষার শব্দ? হ্যাঁ, গ্রিক শব্দ। তাহলে উদাহরণটা মনে রাখতে হবে। হ্যাঁ, কাদের পোটোস্টোমিয়া হয়, মানুষের কিন্তু পোটোস্টোমিয়া হয় না। দেখো একানোডার্মাটার কোয়াড্রাটারে ডিউটোস্টোমিয়া হয়। ডিউটোস্টোমিয়া মানে কি? দ্বিতীয় মুখ। ডিউটো মানে দ্বিতীয়, ডিউটো মানে দ্বিতীয়, তার মানে কি মুখ হয় দ্বিতীয়বারে। তার মানে প্রথমে হলো পায়ু হয়। আমাদের মানুষের ক্ষেত্রে আগে হাগার জায়গা তৈরি হচ্ছে, পরে খাওয়ার জায়গা তৈরি হচ্ছে। বুঝতে পারছো? কারণ এটা হলো বেশি জরুরি। তুমি চিন্তা করছো যে কারো যদি মনে করো কোনো কারণে বাচ্চা দিন হাগু হয়নি, এই মানুষটা খাইতে ইচ্ছা করবে? আর খাইতে ইচ্ছা করবে? তাই আগে আল্লাহ কি করছে? আগে হাগার জায়গা ঠিক করছে। কিছু পড়াতে এগুলো না বললে হবে, তাই কি না? এটা কি মানুষের নাই? যে মনে করে দেখবে তার কি সে কি হাগু করে না? সমস্যা সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে এই উদাহরণটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো ভ্রূণ স্তর। ভ্রূণ স্তরে যাবো না? কয়টা বাজে? 9 বাজে, আরো মিস মিনিট আছে। এই পিসটা শেষ করেন। আচ্ছা থাক, আজকে যদি বৃষ্টির দিন ছিল, আজকে যদি বৃষ্টির দিন ছিল তো আরো অনেকে আসেনি, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর এই পর্যন্ত পড়া ধরবো, পরের ইয়ে